আচ্ছা, তো হচ্ছে আজকে আমরা আলোচনা করব আপনাদের ফোর্থ ইয়ারের মডার্ন ড্রামা যে সাবজেক্ট আছে সেটার সেকেন্ড যে নাটকটা আছে ওয়েটিং ফর গডো স্যামুয়েল বেকেটের লেখা ওইটা নিয়ে। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমরা বেকেট সম্পর্কে কিছু ইনফরমেশন জানি যে স্যামুয়েল বেকেট আসলে কে। তো ওনার পূর্ণ নামটা কি দেখুন, এখানে অ্যাবাউট অথর লেখা আছে যে স্যামুয়েল বার্কলে বেকেট, এটা তার পূর্ণ নাম। জন্মগ্রহণ করেছে 13 এপ্রিল 1906 সালে, মারা যায় 22 ডিসেম্বর 1989 সালে আর কি। ওয়াজ অ্যান আইরিশ নভেলিস্ট, একজন আয়ারল্যান্ডের ঔপন্যাসিক, ড্রামাটিস্ট, নাট্যকার, শর্ট স্টোরি এবং হচ্ছে একজন ছোট গল্পকার আর কি। ওকে, মানে কথা এক কথায় হচ্ছে একজন আইরিশ লেখক, থিয়েটার ডিরেক্টর। উনি হচ্ছে এছাড়াও নাটক টাটক পরিচালনা করছে, পোয়েট, কবি এন্ড লিটারি ট্রান্সলেটর এবং হচ্ছে অনুবাদক। His literary and theoretical work features bleak, impersonal and কি লেখা যে ট্রাজিকমিক এক্সপেরিয়েন্সেস অফ লাইফ। সে মূলত হচ্ছে মানে তার নাটকগুলো একটু জীবনের হতাশা নিয়ে লেখা আর কি। ওকে, মানে জীবনের হতাশাপূর্ণ যে চিত্র, হতাশাপূর্ণ যে দিক, এগুলো নিয়ে লেখা। মানে স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীতে যারা লেখালেখি করছে দেখবেন তাদের যে সাহিত্যকর্ম সবগুলোতে একটা মানে একটা নৈরাশ্যের ভাব থাকে আর কি। তো একই রকমটা আমরা স্যামুয়েল বেকেটের নাটকের মধ্যে পাই। যেখানে হচ্ছে সেই কমেডির যে হাস্যরস প্লাস ট্রাজেডির যে সিরিয়াসনেস, দুইটার একটা সংমিশ্রণ থাকে আসলে। এটাকে বলা অ্যাবজার্ড। এরপর বলছে হি ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য লাস্ট মডার্নিস্ট রাইটার্স এন্ড ওয়ান অফ দ্য কি ফিগার্স ইন হোয়াট মার্টিন এসলিন কল দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড। ওকে, যে ওনাকে আধুনিক লেখকদের মানে আধুনিক একটু তো দুই অংশে বিভক্ত, একটা হচ্ছে মানে মডার্নিস্ট আর একটা পোস্ট মডার্নিস্ট। তো ওনাকে মনে করা হচ্ছে এই যে মডার্নিস্ট শেষ দিকের একজন লেখক। এবং মার্টিন এসলিন নামের এক ভদ্রলোক ওনাকে বলছে উনি থিয়েটার অফ অ্যাবসার্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। থিয়েটার অফ অ্যাবসার্ড কি, যে মানে যে থিয়েটারে সাধারণত অ্যাবসার্ড যে থিম গুলো আছে, অ্যাবসার্ড মানে মিনিংলেস বা ভ্যালুলেস আর কি। ওকে, অ্যাবস্ট্রাক্ট যে থিম গুলো সাধারণত থাকে সেগুলো নিয়ে ওনারা লেখালেখি করছেন। তো বলছে যে বেকেট রোট ইন বোথ ফ্রেঞ্চ আর ইংলিশ। উনি মূলত ফরাসি ভাষায় প্লাস ইংলিশ উভয় ভাষায় লেখালেখি করছেন। ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বেকেট ওয়াজ এ মেম্বার অফ দ্য ফ্রেঞ্চ রেজিস্ট্যান্স গ্রুপ গ্লোরিয়াস এমএস। ওকে, এবং উনি হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই গ্রুপের সদস্য ছিলেন আর কি। and was awarded the Codex de Gore in 1940 এবং হচ্ছে ওনাকে এই উপাধিতে ভূষিত করা হয়। He was awarded in 1969 Nobel Prize in Literature এবং সে 1969 সালে নোবেল পুরস্কার পায় কিন্তু সাহিত্যে, তার এই যে ওয়েটিং ফর গড পাবলিশ করার জন্য। এটা পাবলিশ হয় হচ্ছে 1953 সালে, জাস্ট 16 বছর পরে উনি নোবেল পুরস্কার পায়। তাই হচ্ছে স্যামুয়েল বেকেট সম্পর্কে যে ইনফরমেশন গুলো আর কি। এরপরে আমরা এই নাটকটা সম্পর্কে সংক্ষেপে একটু জানি, সেটা হচ্ছে এই নাটকের টাইটেল কি ওয়েটিং ফর গড। তো এখানে গড দ্বারা যে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করা হতে পারে, লাইক আস ভালো সময়, ভালোবাসা, অর্থ সম্পদ, ডেথ, ইমমর্টালিটি, মানে যে কোনো কিছু হতে পারে। যেমন আমরা হিউম্যান লাইফে সবাই মানে সুখী হতে চাই। ওকে, বাট সেই সুখ পাওয়ার জন্য আমরা অপেক্ষা করি। বাট আর হচ্ছে আমাদের লাইফটা বিভিন্ন অংশে বিভক্ত, অনেকটা সেই স্কলার জিপসির মতো, যে আমাদের ডিফারেন্ট এইম আছে। ওকে, যে আমরা আজকে একটা জিনিস চাই, বাট ওইটা পাওয়ার জন্য যতটুকু ধৈর্য, যতটুকু শ্রম দেওয়া উচিত, যতটুকু মানে সময় দেওয়া উচিত, আমরা সেই কাজটা করি না। আমরা ওটা না পেলে আরেকটা চাই, ওটা না পেলে আরেকটা চাই, মানে আমাদের এইম গুলো ডিভাইডেড হয়ে যায়। ওকে, সো আমাদের লাইফে কোনো পরিপূর্ণতা আসে না। তো এখানে সেই আমাদের যে চিন্তা চেতনা ওইটাকে রিপ্রেজেন্ট করে ওয়েটিং ফর গড়তের মাধ্যমে, যে আমরা গড়তের জন্য, গড়ত বলতে কি কি বোঝে আমি একটু আগে কিন্তু বললাম, যে আমরা ওই সমস্ত জিনিসের জন্য অপেক্ষা করি, বাট আসলে আমরা জানি না আমরা আদৌ হ্যাপিনেস টা পাবো কিনা বা আমরা সুখী হতে পারবো কিনা। ওকে, অথবা আমরা যেটার জন্য অপেক্ষা করি আমরা নিশ্চিত না যে ওটা আমরা পাবো কিনা। তো এই থিমটাই মেনলি লেখক এই যে স্ট্রাগন, ভ্লাদিমির, এদের ক্যারেক্টারের মাধ্যমে রিপ্রেজেন্ট করছে। এবং এই ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী আমরা যে জেনারেশনটা আছে আমরা আরো বেশি কনফিউজড। ওকে, সে ওয়ার্ল্ড ওয়ার এক্সপেরিয়েন্স করে বা ওয়ার্ল্ড ওয়ারের মানে এই ওয়ার্ল্ড ওয়ার টোটাল যে সমাজটাকে বা ওয়ার্ল্ডটাকে পরিপূর্ণ চেঞ্জ করে দিয়েছে। এবং যদি হচ্ছে বাংলা সাহিত্য পড়ে থাকেন দেখবেন ওখানে একটা কথা আছে এমনটা, যে আহ যুদ্ধোত্তর, ওকে, বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরবর্তী যে সমাজ তাদের বা সমাজের লোকজনদের বৈশিষ্ট্য হচ্ছে নৈরাশ্যবাদ, যে তারা একটুতে হতাশ হয়ে যায়। এটা খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে আপনাদের লুক ব্যাক ইন অ্যাঙ্গার যে নাটকটা আছে। তো যাই হোক, এইটা হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত আকারে যে স্টোরিটা, যে আমরা সবকিছুর জন্য অপেক্ষা করি, বাট সেটা পাওয়ার জন্য কোনো মানে ধৈর্য টর্য আমাদের মধ্যে নাই। এছাড়া আমরা জানিও না যেটা আমরা পাবো কিনা, যেটাই এই নাটক মানে এই নাট্যকার এই নাটকের মাধ্যমে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এবার দেখি এখানে কোন কোন ক্যারেক্টার আছে। ফার্স্টে আছে ভ্লাদিমির, সে কি এই নাটকের দুইজন মেইন ক্যারেক্টারের মধ্যে একজন আর কি। এরপর কি এস্ট্রাগন, সে হচ্ছে মানে এক কথা এরা দুইজন হচ্ছে ফ্রেন্ড আর কি। ওকে, আর এখানে আচ্ছা আরেকটু আগা, এরপর হচ্ছে গডত কে। গডত আসলে এখানে একজন ইম্পার্সোনাল বিং, মানে সে যে আসলে কি এখানে এক্স্যাক্টলি বলা হয় নাই।
এই গডকে দ্বারা গডকে ইন্ডিকেট করা হতে পারে, অথবা হ্যাপিনেস কে, অথবা ডেথ কে, অথবা ইমমর্টালিটি কে, অথবা সম্পদকে, যে কোনো কাউকে ইন্ডিকেট করা হতে পারে আর কি। এরপরে কি আছে, পোজো। এই পোজোটাকে সে হচ্ছে একজন মালিক আর কি। ওকে, এবং তার একজন দাস আছে, সে হচ্ছে লাকি। এখানে লেখা আছে যে পোজোস স্লেভ হু ক্যারিস পোজোস ব্যাগস এন্ড স্টুল। তো পোজো এবং লাকি চরিত্র দ্বারা সিগনিফাই করা হয়েছে মালিক এবং দাসের সম্পর্কটাকে। আর এখানে বয়কে, বয় হচ্ছে একজন মেসেঞ্জার, যে কিনা খবর নিয়ে আসছিল যে গড়ত আজকে আসবে না আগামী কালকে আসবে, এমনটা আর কি। ওকে, তো এখানে যে চারজন চরিত্র আছে, স্পেশালি ভ্লাদিমির এস্ট্রাগন, পোজো, লাকি, এই চারজন দ্বারা চারটা দেশকে সিম্বলাইজ করা হয়েছে। ভ্লাদিমিরকে দ্বারা রাশিয়ান বা রাশিয়া দেশটাকে সিগনিফাই করা হয়েছে, বা রাশিয়ানদের সিগনিফাই করা হয়েছে। এরপরে স্ট্রাগন দ্বারা হচ্ছে ফ্রেঞ্চম্যান বা ফরাসিদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর পোজো দ্বারা ইতালিয়ান বা হচ্ছে ইটালিকে রিপ্রেজেন্ট করা হয়েছে। লাকি দ্বারা ইংলিশম্যান বা ইংলিশদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো এখানে দেখুন চারটা ক্যারেক্টার, চারটা দেশ বলতে টোটাল ওয়ার্ল্ডটাকে এদের চরিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে আর কি। এইগুলো এখানকার মোট ক্যারেক্টার লিস্ট। এরপরে বাংলা সামারি আছে, চাইলে আপনারা এটা পড়ে রাখতে পারেন, খুব ইজিলি লেখা আছে। আমরা ইংলিশ সামারিতে চলে যাই আর কি, এরপরে থিমটা নিয়ে আলোচনা করবেন। ইংলিশ সামারিতে কি আছে, টু মেন ভ্লাদিমির এস্ট্রাগন, দুইজন লোক ভ্লাদিমির এস্ট্রাগন মিট নিয়ার ইট, একটা গাছের এখানে দেখা করে। দে কনভার্স অন ভারিয়াস টপিকস, তারা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে। আর রিভিল দ্যাট দে আর ওয়েটিং ফর এ ম্যান নেম গড, এবং তারা কি বলে যে তারা গডত নামের একজনের আসবে, তার জন্য অপেক্ষা করতেছে সেই গাছের ওখানে। হোয়াইল দে ওয়ার, যখন তারা অপেক্ষারত ছিল, টু আদার মেন এন্টার, তখন ওখানে আরো দুইজন লোক আসে। আচ্ছা, এর মাঝখানে আরো অনেক স্টোরি হয়ে যাবে, আরো অনেক ঘটনা ঘটে, যে তারা হচ্ছে মানে এই যে একজন একজন জুতা খোলার চেষ্টা করে স্ট্রাগন, তারপরে হচ্ছে ভ্লাদিমির ওখানে আসে, এটাদের ক্ষুধা লাগে, একজনের কাছে খাবার চায়, তখন হচ্ছে তাকে এরকম শসা, গাজর ইত্যাদি ইত্যাদি দেওয়া হয় আর কি, মানে খাবার খাওয়ার জন্য। এক কথায় তারা এমন কাজ করে যেগুলো মিনিংলেস আসলে। ওকে, এটা দ্বারা ইন্ডিকেট করা হয়েছে সময়ে, মানে সময় যাচ্ছে বাট সময়ের কোনো মূল্য নাই। মানে ঘটনাটা অনেকটা এইরকমটা, যে সাপোজ আপনি একটা জায়গা বসে আছেন 1 ঘন্টা যাবত, আপনি ওখানে চুপচাপ বসে আছেন, তার মানে সময় অতিক্রম হয়েছে বাট আপনার কোনো পরিবর্তন আসে নাই। ওকে, এই যে এটাকে বলা হচ্ছে যে কোয়ালিটি আর কোয়ান্টিটি অফ টাইম, যে সময়ের কোয়ান্টিটিটা ঠিকই যাচ্ছে বাট সময়ের কোনো কোয়ালিটি নাই, মানে আপনি কোনো কিছু করেন না, আপনি ওখানে নিশ্চয়ভাবে বসে আছেন। ওকে, তো এই নাটকের একটা থিম কিন্তু হচ্ছে টাইম বা সিগনিফিকেন্স অফ টাইম আর কি। যাই হোক, এর পরবর্তীতে বলা আছে যে দুইজন লোক ওখানে আসে, সেটাকে লাকি আর পোজো আর কি। যে পোজো ইজ অন হিজ ওয়ে টু দা মার্কেট টু সেল হিজ স্লেভ, লাকি যে পোজো সে হচ্ছে মালিক, সে তার দাস যে লাকি তাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল একটা শেকলে বেঁধে আর কি। হি পজেস ফর এ হোয়াইল টু কনভার্স উইথ ভ্লাদিমির এস্ট্রাগন, এবং সে ওখানে একটু অপেক্ষা করে, এবং সেই পোজো সে হচ্ছে ভ্লাদিমির এস্ট্রাগনের সাথে কথাবার্তা বলে আর কি, মানে প্রতিমধ্যে দেখা হয়, কারণ ওখানে ভ্লাদিমির এস্ট্রাগন অপেক্ষারত ছিল। মানে যখন এই পোজো লাকি আসে, তখন কিন্তু ভ্লাদিমির এস্ট্রাগন ভাবে যে এই হচ্ছে তারা যার জন্য অপেক্ষারত ছিল। তো তখন তাকে জিজ্ঞেস করে, কিন্তু সে বলে না তুমি, মানে তোমরা যাদের জন্য অপেক্ষা করতেছো আমি সেই ব্যক্তি না। এরপর বলছে লাকি এন্টারটেইনস দেম বাই ড্যান্সিং এন্ড থিংকিং এন্ড দেন পোজো এন্ড লাকি লিক। এর পরবর্তীতে হচ্ছে লাকি ওখানে ড্যান্স করে, মানে তার মালিক তাকে ড্যান্স করতে বলে, যেটা সে ড্যান্স করে, এটা দ্বারা সিগনিফাই করা হচ্ছে মালিক একজন দাসকে যা বলবে সে সেটা শুনতেই বাধ্য। মানে আমাদের সমাজের হচ্ছে আহ মালিক এবং দাসের মধ্যে সম্পর্কটা আমরা চাই সবসময় ডমিনেট করতে, ধনীরা চায় গরিবদেরকে ডমিনেট করতে আর কি। ওকে, তো এইটাই রিপ্রেজেন্ট করা হয়েছে আর কি। তো যাই হোক, এরপরে লাকি ড্যান্স করে, দেন লাকি এবং পুজো ওখান থেকে তারা চলে যায়। সো আমরা কি দেখতে পাই এখানে সেই ভ্লাদিমির এস্ট্রাগন অপেক্ষারত থাকে। এরপরে কি আছে, আফটার পোজন লাকি লিভ এ বয় এন্টার্স, এরপরে একটা বালক আসে বা একটা ছেলে আসে, মানে সে বয় মেসেঞ্জার, যে আমরা ক্যারেক্টার লিস্টে যাকে ওখানে পড়েছিলাম আর কি। এন্ড টেলস ভ্লাদিমির, এবং সে মানে ভ্লাদিমিরের কাছে এসে কি বলে, দ্যাট হি ইজ এ মেসেঞ্জার ফ্রম গডত, যে আমি গডতের কাছ থেকে, মানে আমি গডতের একজন মেসেঞ্জার হিসেবে আসছি। হি ইনফর্মস ভ্লাদিমির দ্যাট গডত উইল নট বি কামিং টুনাইট, এবং ওই বাচ্চাটা ভ্লাদিমিরকে বলে, মানে যখন তারা জিজ্ঞেস করে যে আজকে কি গডত আসবে, তখন এই বাচ্চার উত্তর দেয় আজকে সে আসবে না, বাট দ্যাট হি উইল শিওরলি কাম টুমরো, কিন্তু সে আগামী কালকে আসবে। দেখুন এটা কি সিগনিফাই করেছে, আমরা আজকে একটা জিনিস না পাইলে আগামী কালকের জন্য অপেক্ষা করি, এমনটা। এরপর বলছে ভ্লাদিমির আস্ক হিম সাম কোশ্চেন অ্যাবাউট গডত এন্ড দ্য বয় ডিপার্টস, এরপরে ভ্লাদিমির তাকে আরো কিছু জিজ্ঞেস, মানে আরো কিছু কোশ্চেন জিজ্ঞেস করে গডত সম্পর্কে, সে কে, তাকে দেখতে কেমন, বা হচ্ছে সে আসবে কি না, কালকে আসলে কখন আসবে, ইত্যাদি ইত্যাদি এই টাইপের কোশ্চেন। এরপরে বাচ্চাটা জবাব দিয়ে ওখান থেকে চলে যায়। আফটার হিজ ডিপার্চার, হিজ বলতে ওই বাচ্চা যখন চলে যায়, ভ্লাদিমির এস্ট্রাগন ডিসাইড টু লিভ, তখন তারা ওখান থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়, বাট দে ডু নট মুভ অ্যাজ দ্য কার্টেন ফলস, কিন্তু তারা ওখান থেকে নড়ে না, এই সময় দৃশ্য পঠায়। মানে এই নাটকে মোট 2টা অঙ্ক আছে, ফার্স্ট অ্যাক্ট সেকেন্ড অ্যাক্ট। এখানে প্রথম অ্যাক্ট শেষ, তার মানে ফার্স্ট অ্যাক্টে আমরা কি দেখতে পেলাম, যে তারা অপেক্ষা করছে বাট তাদের অপেক্ষা শেষ হয়নি কিন্তু।
এরপর দ্য নেক্সট নাইট ভ্লাদিমির এন্ড এস্ট্রাগন অ্যাগেইন মিট নিয়ার দ্য উইলো ট্রি টু ওয়েট ফর গডট, যে তারা আবার সেই উইলো, ওখানে একটা গাছ ছিল কিন্তু সেই গাছটাকে উইলো গাছ, সেখানে তারা আবার আসে কি ভ্লাদিমির এস্ট্রাগন, কার জন্য? গডতের জন্য। কারণ গডত লাস্ট ডে আসেনি এবং সে মেসেঞ্জার মানে সে বয় মেসেঞ্জার, সে কিন্তু বলে গেছে আজকে গডত আসবে। লাকি আর পোজ এন্টার আগেন, এরপর লাকি আর পোজো তাদের সাথে ভ্লাদিমির এস্ট্রাগনের আবার দেখা হয় আর কি। বাট দিস টাইম পোজো ইজ ব্লাইন্ড এন্ড লাকি ইজ ডাম, এবং কিন্তু এখন পোজো সে অন্ধ হয়ে গেছে, লাকি সে ডাম বা মানে কানে শোনে না আর কি, বধির হয়ে গেছে। পোজো ডাজ নট রিমেম্বার মিটিং দ্য টু মেন দ্য নাইট বিফোর, এবং পোজো সে আসলে চিনতেই পারে না যে এই দুইজন ব্যক্তিকে, অথচ পোজোর সাথে কিন্তু মানে পোজো বা লাকির সাথে এই দুইজন ব্যক্তির আগের দিনও দেখা হয়েছিল। এটা দ্বারা কনফিউজিং স্টেটের কথা বোঝানো হয়েছে, বা আমরা যে কনফিউশনের মধ্যে আছি, আমাদের জীবনটা যে একটা কনফিউশন, এটাকে ইন্ডিকেট করা হয়েছে। দে লিভ এন্ড ভ্লাদিমির এন্ড এস্ট্রাগন কন্টিনিউ, এবং এরপরে পোজো লাকি ওখান থেকে চলে যায় এবং হচ্ছে ভ্লাদিমির এস্ট্রাগন তার ওখানে অপেক্ষারতই থাকে। দেন বলছে শর্টলি আফটার, অল্প কিছুক্ষণ পরে another boy enters and once again delivers to Vladimir that Gorod will not be coming today. এরপর আরো একজন বার্তাবাহক আসে, মানে সে মেসেঞ্জার আর কি, ওকে, এবং সে এসে বলে গডত আজকেও আসবে না। তো এই নাটকে এটা নিয়ে অবশ্যই স্পেসিফিকলি বলা হয়নি যে আগের দিন যে বালক আসছিল পরের দিনও একই বালক আসছিল কিনা, বাট দেখবেন কোয়েশ্চেন এরকমটা আছে যে এখানে বালক দুইজন আর কি, আলাদা আলাদা, একজনকে হচ্ছে আহ এক মানে একজন মেষ চড়ায় আর একজন হচ্ছে ছাগল চড়ায় আর কি। তো এটা থেকে বোঝা যায় যে দুই দিন দুই মানে আলাদা আলাদা দুইজন বয় আসছিল আর কি। তো যাই হোক, এটা অতটা ইম্পর্টেন্ট না। এরপরে বলছে ভ্লাদিমির আস্ক ইফ ইজ হি দা বয় হু কামস ইয়েস্টারডে, তখন ভ্লাদিমির জিজ্ঞেস করে যে তুমি কি সেই বালক যে গতকালকে আসছিলে? বাট দা বয় ইনসিস্ট দ্যাট হি ডিড নট কাম টু স্পিক টু ভ্লাদিমির ইয়েস্টারডে, কিন্তু বালক কি বলে যে আমি গতকালকে আসিনি, মানে আমি তোমাদের কাছে গতকাল বা আপনাদের কাছে গতকালকে আসিনি। আপনার সে যখন সে চলে যায় স্ট্রাগন আর ভ্লাদিমির ডিসাইড টু লিভ, তখন স্ট্রাগন এবং ভ্লাদিমির তারা ওখান থেকে মানে তারা অপেক্ষা করবে না, এখান থেকে চলে যাবে, এই সিদ্ধান্তটা। এটা দ্বারা কি সিগনিফাই করছে? আমাদের ধৈর্য শেষ হয়ে যাওয়াকে। বাট অ্যাগেইন দে ডু নট, কিন্তু তারা একটু নড়ে না অ্যাজ দ্য কার্টেন ফলস এন্ডিং দ্য প্লে। আমরা দেখুন নাটকটা শেষ হয়ে যায় বাট তাদের অপেক্ষা শেষ হয় না। এটা দ্বারা সিগনিফাই করা হয়েছে আমরা একটা জিনিস চাই, সেটা পাই না, বাট আমরা অপেক্ষা করতে ছাড়ি না কিন্তু, ওকে। এই হচ্ছে মোটামুটি নাটকটা সম্পর্কে যে ইনফরমেশনটুকু। আমরা থিমটা দেখে যে হিউমার এন্ড অ্যাবসার্ডিটি, মানে আমাদের চরিত্রে যে অ্যাবসার্ডনেস বা হচ্ছে অ্যাবসার্ডিটি, অন্তঃসারশূন্য অবস্থা, এইটাকে বোঝানো হচ্ছে। স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরবর্তী জেনারেশন, আমাদের লাইফটা সম্পূর্ণ অ্যাবসার্ড, মিনিংলেস, কোনো জীবনের মূল্য নাই। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ডে যে ভয়ানক যুদ্ধ হয়েছে, এতে লক্ষ লক্ষ লোক মারা গেছে কোনো প্রকার কারণ ছাড়াই, তার মানে আমাদের জীবনে কোনো ভ্যালু নাই, ওকে। এটাকে হচ্ছে আনসার্টেনিটি অফ টাইম, সময়ের অনিশ্চয়তা, যেমনটা আমরা দেখলাম সময় যাচ্ছে বাট ঘটনার পরিবর্তন হচ্ছে না আর কি, এটাকে বলে আনসার্টেনিটি অফ টাইম বা সিগনিফিকেন্স অফ টাইম বলতে পারেন। হিউম্যান কন্ডিশন, আমাদের মানুষের অবস্থা কেমন এখন, যে আমরা কনফিউশন মানে একটা কনফিউজিং স্টেট বা কনফিউশনের মধ্যে আছি, যেমনটা ভ্লাদিমির স্ট্রাগনের মানে এতাদের মধ্যে যেরকম একটা অবস্থা আছে যে তারা মানে অপেক্ষা করেছে গড়তের জন্য, তারা মনে করে গড়ত আসলে তাদের লাইফের পরিবর্তন হবে, বাট গড়ত আসে না, তাদের লাইফে কোনো চেঞ্জ হয় না আর কি। এথেইজম বা নাস্তিক্যবাদ, আমরা কখন কনফিউশনের মধ্যে থাকি? যখন আমাদের কোনো ফেইথ না থাকে, বিশ্বাস না থাকে আর কি। আর কি আছে? মডার্নিজম এন্ড পোস্ট মডার্নিজম, যে আধুনিক ধারণাবাদ প্লাস উত্তর আধুনিকতাবাদ আর কি, ওকে। এই থিমটাও এখানে কিন্তু আছে। আরেকটা আছে ভ্যালু অফ ফ্রেন্ডশিপ, ফ্রিডম এন্ড কনফাইনমেন্ট, ওকে, যে বন্ধুত্বের যে মূল্য টুল্য বা স্বাধীনতা, যেমন ভ্লাদিমির স্ট্রাগনকে যদিও আমরা নাটকের শুরুতে দেখতে পাই তাদের মধ্যে ভালো সম্পর্ক, লাস্টে তারা আলাদা হতে চায় আর কি। তো মোটামুটি এই থিমগুলো আমরা এই নাটকের মধ্যে পাই আর কি, ওকে। আশা করি সবাই এই নাটকটা সম্পর্কে সবার একটা আইডিয়া হয়ে গেছে। যদি আরো কোনো সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয়, কমেন্ট বক্সে জানাতে পারেন বা হচ্ছে আমাকে পার্সোনাল ইনবক্সে নক দিতে পারেন। এখানে হচ্ছে ফোন নাম্বার বা ইমেইল সবকিছু দেওয়া আছে, ওকে। নেক্সট ক্লাসে আমরা নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে দা থিওরেটিক্যাল, ওটা নিয়ে আলোচনা করব। আর এখান থেকে যে কোশ্চেন টোশ্চেন ওগুলো হচ্ছে আমরা পেইড ব্যাচে সাধারণত সলভ করি, কেউ চাইলে অ্যাডমিট হতে পারেন। তো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।